প্রিয় শিক্ষার্থী, আজ অনেক দিন পর তোমাদের মাঝে আবারও আসলাম। তো তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের টপিকস গতি অধ্যায়ের সূত্রসমূহ। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে স্যার, এই অধ্যায়ের সূত্রসমূহ কেমন যেন এলোমেলো লাগে, কখন কোনটা বসবে কখন কোনটা হবে বোঝা যায় না। তো এইটি নিয়ে একটু কথা বললে আমাদের ভালো হতো। তো দেখো, আজ তোমাদের জন্যই এই টপিক্সটি সাজিয়েছি। তো এই ভিডিওটি দেখলে তোমাদের আর এই অধ্যায়ের সূত্র, কোন সূত্র কখন হবে কোন অঙ্কে, ঠিক আছে, এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এই ক্ষেত্রে তোমরা এই অধ্যায়ের সূত্রগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারো। তো আমরা তিনটি এইখানে ভাগে ভাগ করে নিচ্ছি। তো এটা হচ্ছে 1 নম্বর ভাগ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে। 1 নম্বরে আমরা আগে ভূমির সমান্তরালে চলমান বস্তুগুলোর সূত্র ফাইন্ড আউট করব। তারপর আমরা সেই সূত্রগুলো কিভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় সেটি নিয়ে কথা বলবো। তারপর সেই সূত্রগুলোই আবার কিভাবে একটি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা যায় সেটি নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখতেছো একটা বস্তু, এটা এই যে ভূমির সমান্তরালে সামনের দিকে এরকমভাবে গতিশীল। তো এই ক্ষেত্রে আমরা এই গতি সমীকরণগুলো লিখতে পারি যে প্রথম সূত্র হচ্ছে, তোমরা জানো, ভি সমান ইউ প্লাস এটি। তো এখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, ঠিক আছে। তারপর দ্বিতীয় সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। এই সূত্রগুলো তোমরা সবাই জানো। তারপর তৃতীয় সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। আর চতুর্থ যে সূত্রটা আছে সেটি হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তো তোমরা যদি লক্ষ্য করো যে এখানে এস এস আবার এস, দেখো তাহলে একটি বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এই চলন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব এইখানে আছে, এখানে মনে করো আসলো টি সময় পর। তো এই যে অতিক্রান্ত দূরত্বটা, এই যে এস, এটা টি সময় পাড়ি দিল। এই দূরত্বটা বের করার দেখো তিনটা ফর্মুলা, এই যে 2, 3 আর 4, ঠিক আছে। তো তোমরা যদি এখানে দেখো এই 1 নম্বর সূত্রের ক্ষেত্রে দেখো আদি বেগ ছিল ইউ, শেষ বেগ হলো ভি। তার মানে বেগের পরিবর্তন হলো কি না বলো তো? হয়েছে। তাহলে বস্তুর ভিতরে একটা ত্বরণ থাকবে। দেখো এই যে ত্বরণ আছে, কিন্তু ত্বরণ এ কিন্তু এখানে দেওয়া আছে। আবার এখানে দেখো, তোমরা ভাবতে পারো যে এই 2 নম্বর সূত্রে তো স্যার কোথাও ত্বরণ নেই, ঠিক আছে। তাহলে এটা কি সমবেগের সূত্র? যে না, এটাও ত্বরণে চলা বস্তুর সূত্র। কেননা এখানে তোমরা দেখো আদিবেগ ইউ দেওয়া আছে, আর এইখানে শেষ বেগ ভি দেওয়া আছে। তার মানে বেগ পরিবর্তন হলো কি না তোমরা বলো তো? অবশ্যই হয়েছে। টি সময় পর বেগটা ইউ থেকে কি হয়ে গেছে? ভি হয়ে গেছে। তাহলে বেগের পরিবর্তন হলেই তো বস্তুর ভিতরে কি থাকবে? ত্বরণ থাকবে। তার মানে আমরা 2 নম্বরকে অবশ্যই ত্বরণে চলা বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করবো, হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব। আবার তোমরা যদি এইখানে দেখো যে 3 নম্বরটা এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এইখানে যেহেতু এ আছে সেহেতু বুঝতেছো এটাও ত্বরণে চলা বস্তুর ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। তারপর তোমরা দেখো এইখানে শেষ বেগ ভি, আদি বেগ ইউ, বেগের তো পরিবর্তন আছে, তাই না? সুতরাং এখানে কি থাকবে? ত্বরণ থাকবে। তার মানে এটাও ত্বরণে চলা বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা। এখন যদি কোনো বস্তু এমনভাবে চলে যে তার কোনো ত্বরণ নেই, অর্থাৎ বস্তুটি সমবেগে চলবে, কি বেগে? সমবেগে। তাহলে সমবেগে চললে অবশ্যই ইউ ইকুয়াল কী হবে? ভি। যতক্ষণ চলুক না কেন তার আদিবেগ শেষ বেগ সব কী থাকবে? সমান থাকবে। তাহলে আমরা এই 2 নম্বর সূত্রটা থেকে
একটা সুন্দর সমীকরণ প্রতিপাদন করতে পারি যে এস সমান এই ইউ এর পরিবর্তে আমরা ভি বসাইলাম, এই যে ইউ এর পরিবর্তে ভি প্লাস আর তো ভি আছে ডিভাইডেড 2 ইন্টু টি। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো যে এই ভি আর এই ভি টয়েস ভি, তাহলে 2 কাটা যাবে, ভিটি থাকবে, কি থাকবে, ভিটি, আর এই পাশে এস। তাহলে তোমরাই বলো যে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে আমাদের এই অতিক্রান্ত দূরত্বের ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল ভিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তো এখন তোমরা নিয়ে আসতে পারবে অবশ্যই। তো দেখো এই 5টি সূত্র ছিল চলন্ত বস্তুর ক্ষেত্রে। চলন্ত বলতে আমি বোঝাচ্ছি যে ভূমির সমান্তরালে যে সকল বস্তু চলে তাদের ক্ষেত্রে। এখন 2 নম্বরে আসো, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি উঁচু জায়গা হতে একটা বস্তু নিচে পড়তেছে, নিচের দিকে পড়তেছে, ঠিক আছে। তার মানে এটাকে আমরা পরন্ত বস্তু বলবো। কি বস্তু বলবো? পরন্ত বস্তু। এটা মহাকর্ষ বলের দিকে পড়তেছে, বস্তুটিকে মহাকর্ষ বল নিচের দিকে টানতেছে, এই জন্য বস্তুটা নিচে পড়তেছে। তাহলে এইখানে দেখো বিশেষ কিছু পরিবর্তন আসবে, সেটি হচ্ছে ওইখানে যে দূরত্ব ছিল এস, এই চলন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্বটা ছিল আমাদের কি এস, কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব না হয় এটা কি হবে, উচ্চতা। তাহলে আমরা এস এর পরিবর্তে এইখানে কি লিখবো, এইচ লিখবো, কিন্তু হ্যাঁ, এস এর পরিবর্তে এইচ লিখবো। আর তোমরা জানো যে এই চলন্ত বস্তুর ত্বরণের মান, ত্বরণের মানগুলো প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। তো প্লাস হলে ধনাত্মক ত্বরণ আর মাইনাস হলে ঋণাত্মক ত্বরণ, এটাকে বলা হয়, ঠিক আছে। তার মানে ত্বরণ এইখান থেকে তোমরা বুঝতে পারছো ত্বরণ কয় প্রকার, 2 প্রকার, একটা ধনাত্মক ত্বরণ আর একটা ঋণাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণ বলতে যদি আদি বেগের চেয়ে শেষ বেগ বেশি হয় তখন ধনাত্মক ত্বরণ হবে, আর ঋণাত্মক ত্বরণ বলতে যখন আদি বেগের চেয়ে শেষ বেগটা কম হবে তখন সেটিকে ঋণাত্মক ত্বরণ বলা হবে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে ত্বরণের মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার অনেক ক্ষেত্রে শূন্য হতে পারে। এই ধনাত্মক বলতে তোমার শূন্যর চেয়ে বড় সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে, যেটা 1, 2, 500, 1000, 1 লক্ষ যে কোনো হতে পারে, হ্যাঁ। আবার এই জিরোর চেয়ে যেগুলো ছোট ঋণাত্মক সেগুলো আবার -1, -2, -3, -500, -5000 এই সব কিছু হতে পারে। মানে এই ত্বরণের মান ফিক্সড নয়, ঠিক আছে, এটা ভেরিয়েবল। কিন্তু অপরদিকে যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়বে, পরন্ত বস্তু, তখন তার ত্বরণ কিন্তু ফিক্সড হয়ে যাবে, তার ত্বরণকে জি লিখতে হবে, এবং জি সমান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কিন্তু তোমরা জানো। তাহলে দেখো বড় একটা পরিবর্তন ঘটলো চলন্ত বস্তুর ক্ষেত্রে, যেখানে ত্বরণের মান শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, সেখানে উপর থেকে মুক্তভাবে পরন্ত বস্তু, এটা কিন্তু মুক্তভাবে ফোর্স দিয়ে যদি ফালা হয় কেউ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ত্বরণ জি থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে যে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ ফিক্সড হয়ে যায়, সেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এসটা হয়ে যাবে এইচ আর এটা হয়ে যাবে জি। তাহলে দেখো তো 1 নম্বর ফর্মুলাটা পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হতে পারে, যে ভি সমান ইউ প্লাস জিটি। আরেকটা বিষয় দেখো, এই পরন্ত বস্তু যখন এইখানে কোনো একটা দেওয়ালের ছাদের উপর থাকে তখন কিন্তু তার কোনো বেগ থাকে না, তার আদি বেগটা কত, 0 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। শেষ বেগ এইখানে এসে সে একটা বেগ প্রাপ্ত হবে, মাটিতে এসে সে একটা বেগ প্রাপ্ত হবে, কিন্তু ওই একবারে আদি অবস্থানে তার কোনো বেগ থাকবে না, u0। তো তোমরা এই ফর্মুলায় u0 বসায় দিলে হয়ে গেল। যখন মান বসায় দিবা, যে জিটির মান বসায় দিলা, তখন ইউ এর মান তোমরা 0 বসায় দাও, দিয়ে ক্যালকুলেশন করলে ভি এর মান পাবা। তো 2 নম্বর দেখো, এই ক্ষেত্রে তোমরা এই সূত্রটা, এইখানে পরন্ত বস্তুর ম্যাথগুলো করতে এই 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর সূত্রটা হলেই 4 নম্বর সূত্রটা হলেই যথেষ্ট। 1, 3, 4, 1, 3, 4। তো এইখানে 1 এর পর 3 দিলাম, এই 3 নম্বরটা দেখো এসটা হয়ে যাবে এইচ, এসটা কী হবে, এইচ সমান ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। এই যে এ যেটা ছিল ওইখানে কী হয়ে গেছে, জি হয়ে গেছে, হ্যাঁ।
আর এস যেটা ছিল সেটা কি হয়ে গেছে, এইচ হয়ে গেছে, বুঝছো। আর এখানে 4 নম্বরটা দেখো কি হবে, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ, টোয়াইস জি এইচ। তাহলে এইখানে তোমরা এই পরন্ত বস্তুর ক্ষেত্রে এই 3টে সূত্র দিয়ে যাবতীয় ম্যাথগুলো সমাধান করতে পারবা, ঠিক আছে। তো এখন আসো এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো আমরা কিভাবে প্রয়োগ করব। তো তার আগে একটু বিষয় দেখো, নিক্ষিপ্ত বস্তুটাকে এই ভূমি থেকে কিন্তু উপরে পাঠানো হয়, ভূমি থেকে উপরে পাঠানো হয়, অর্থাৎ অভিকর্ষ বল বস্তুটাকে টানে নিচের দিকে, এই এফ টানে নিচের দিকে, কিন্তু বস্তুটা উঠে যায় কোন দিকে, উপরের দিকে। তার মানে এখানে অভিকর্ষ বলো আর মহাকর্ষ বলো এই বলের বিপরীতে কাজ করার কারণে এইখানে আমরা জি এর মানটা নেগেটিভ নেব, ঠিক আছে, জি এর মানটা নেগেটিভ নেব। তো আর এইখানে উচ্চতাকে আমরা কি ধরবো, এইচ ধরবো। তাহলে আমাদের 1 নম্বর ফর্মুলাটা দেখো কি হচ্ছে, যে ফর্মুলা তো না, ইকুয়েশন, যে ভি সমান ইউ, এই প্লাস জির জায়গায় মাইনাস জি টি, মাইনাস জি টি হবে এখানে, কিন্তু এই যে এইখানের প্লাসটা এখানে এসে কি হবে, মাইনাস হয়ে যাবে। আর এই 3 নম্বর সূত্রটা দেখো কি হবে, এইচ সমান ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এখানে যেহেতু জি আছে, জি এর চিহ্ন মাইনাস হওয়ার কারণে এই প্লাসের সঙ্গে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস গুণ হয়ে মাইনাস হয়েছে। 4 নম্বর সূত্রটা দেখো, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। তো এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে, এই যে নিক্ষিপ্ত বস্তুর আদিতে থাকে সর্বোচ্চ বেগ, যত উপরের দিকে উঠতে থাকে তত বেগ কমতে থাকে, কমতে 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 একবারে শেষে গিয়ে এর বেগটা কী হবে, জিরো হবে, অর্থাৎ শেষ বেগ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। যেমন পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আদি বেগ 0, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ 0। তো দেখো, তোমরা যদি এই সূত্রে শেষ বেগে, যে শেষ বেগ 0 বসাও, শেষ বেগ 0 বসাও, তাহলে বাদ বাকি যেটাই চাপ সেটা তুমি বের করতে পারবা, ঠিক আছে। তাহলে তুমি বলো তো, যে একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছুড়লে সেটি কত উঁচুতে উঠতে পারবে, তাহলে এটা কিভাবে সলভ করবা, তাহলে এর সলিউশনটা কি হবে। তো দেখো, যে একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছুড়ে দিচ্ছে, তাহলে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে আদি বেগ, ইউ সমান 20 মিটার পার সেকেন্ড। উপরে ছুড়লে কত উঁচুতে উঠতে পারবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা এখানে হওয়ার। তো সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তুটা উঠবে তখন তোমরা তো জানো যে শেষ বেগটা কত হবে, 0, কারণ শেষ বেগ যদি আরও থাকতো, 0 না হয়, তাহলে সেটা আরও উপরে উঠতো। তো সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তো শেষ বেগটা 0ই হবে, 0 হওয়ার কারণে ওটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে থেমে গেছে, ঠিক আছে। সুতরাং এইখানে আমরা ভি ইকুয়াল কত ধরবো, 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই যে আমাদের যে 4 নম্বর সূত্রটা আছে সেটা যদি এইখানে প্রয়োগ করা যায়, তাহলে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এইখানে দেখো, এই ভি এর মান 0, তো এটা টার্ম বাদ, এই মাইনাসের 2gh যদি আমরা এইদিকে আনি, তা সেখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারবো। এইচ সমান হবে কি, ইউ স্কোয়ার বাই এই তোমার 2g। তো এখন যদি আমরা মান বসে দিই, এইচ এর মান হচ্ছে 20 উপর স্কোয়ার, 20 উপর স্কোয়ার ডিভাইডেড 2 গুণন জি এর মান 9.8। তো হিসাবের সুবিধার্থে 10 ধরলাম। তো 10 দুগুণে 20, তো উপরে স্কোয়ার মানে এখানে 2টা 20 আছে, কয়টা 20 আছে, 2টা, তার মধ্যে একটা 20 কাটা গেলে আর একটা 20 থাকবে, তার মানে 20 মিটার।
এটা অ্যান্সার। হ্যাঁ, এটা অ্যান্সার। দেখছো কত ইজিলি হলো। হ্যাঁ, তো কেমন লাগলো আজকের ক্লাসটি, এটা অবশ্যই কমেন্টে জানাবা। প্লাস তোমাদের যদি আরও কোনো মতামত থাকে এই অধ্যায় নিয়ে, তাহলে তোমরা কমেন্ট করতে পারো অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো মেইলে।